হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যদিও বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে পরিবেশ, কেউ ভালো থাকার কথা না। হ্যাঁ, আমি আসিয়ার কথা বলছি। আসিয়াকে নিয়ে আজকে আমার ভিডিওটা। কিছুক্ষণ আগে আমি টিভিটা অন করলাম জাস্ট খবর দেখার জন্য, আর সঙ্গে সঙ্গে দেখলাম যে প্রত্যেকটা চ্যানেলে হেডলাইন দেখাচ্ছে আসিয়ার মৃত্যু, আসিয়া মারা গিয়েছে। খবরটা দেখার পর কতক্ষণ চুপ করে বসেছিলাম আমি নিজেও জানি না। তারপর ওখানে আমার মনে হলো যে না না এটা নিয়ে একটু ভিডিও করি। মনে দুঃখে, খুবই রাগে, বেদনা থেকে আজকের এই ভিডিওটা। কারণ আজকে একজন আসিয়া ধর্ষিত হয়েছে এবং আসিয়া মারা গিয়েছে, সেটা শুধু আমাদের নিউজে আসছে, আমাদের সামনে আসছে, আমরা সবাই জানতে পেরেছি, দেখতে পেরেছি এবং আন্দোলন করতে পারছি। কিন্তু এই রকম লক্ষ লক্ষ আসিয়া বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামের এখানে সেখানে ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, এবং মারা যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে। ধর্ষণ করার পরে আবার ওদেরকে নৃশংসভাবে হত্যা করছে। কিন্তু আমরা কি সবগুলি খবর পাচ্ছি? সবগুলি খবর কি মানুষের সামনে আসছে না। এখনও বাংলাদেশে এমন গ্রাম আছে যেখানে ইন্টারনেট এখনও পৌঁছায়নি, ডিজিটাল যুগে তারা এখনও আসেই নাই, এবং কোনো টিভি চ্যানেল ওইখানে যায় না, কোনো সাংবাদিকরা ওইখানে যায় না। তাহলে খবরটা আমরা পাবো কিভাবে? গতকালকে আমি একজনের সাক্ষাৎকার দেখলাম, আমি নামটা নাইবা বললাম, সে একজন নারী। উনি বলেছে যে বাংলাদেশে গ্রাম অঞ্চলেই ধর্ষিত হয় ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ারা, কিন্তু শহরে হয় না। শহরে আমরা অবাধে চলাফেরা করতে পারি, আর অশিক্ষিতদের মধ্যে হয়, শিক্ষিতদের মধ্যে হয় না। কিন্তু সরি, আমি ওনার সাথে একমত হতে পারলাম না। শিক্ষিতদের মধ্যেও হচ্ছে, শহরেও হচ্ছে, কিন্তু শিক্ষিতদের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা লোকসমক্ষে হয় না, ওরা ধামাচাপা দিয়ে দেয়। বসুন্ধরা গ্রুপের আনবির আহমেদ, সেটা কি অশিক্ষিত ছিল ওনারা? এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত পরিবার রয়েছে, ধর্ষিত হচ্ছে এবং ধর্ষণ করছে, সেটা মানুষের সামনে আসছে না। আর কে উনি যে বলল যে আমরা যখন তখন অবাধে চলাফেরা করতে পারি। আমার যে এইজ 45-46 আপ হয়ে যাচ্ছে, আমিও যদি রাতের 1টা-2টা বাজে কোথাও কোনো প্রয়োজন ছাড়া তো আর আসলে আমরা বের হই না, জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না। এখন প্রয়োজনে যদি আমি বের হই রাস্তা দিয়ে, আমি দেখব যে আমার চারপাশে কুকুর বিড়ালরা এমনভাবে আমাকে আক্রমণ করছে ছিঁড়ে খাওয়ার জন্যে। যারা ধর্ষণ করে তাদের কাছে ছোট বড় বুড়া কোনো এজটা কোনো ম্যাটার না, নারী হলেই হয়েছে। ওদের কাছে মনে হয় যে নারী ওদের ভোগ্যপণ্য। কিন্তু কেন আমরা তাদের ভোগ্যপণ্য হয়ে থাকবো? কেন আমরা তাদের লোভ লালসার শিকার হব? আরে তো তাদের তো জন্ম একজন নারীর গর্ভেই। একজন নারী 10 মাস 10 দিন তাদেরকে গর্ভে ধারণ করে ভয়ে চলে, 10 মাস 10 দিন পরে তাদেরকে ভূমিষ্ঠ করে, তারপর তারা পৃথিবীতে আসে। সেটা কেন তারা ভুলে যায়? আর আমি মেয়ে বোনের কথাই বাদ দিলাম, কারণ এখনের যুগে বাবা মেয়েদেরকে ছাড়ছে না, ভাই বোনদেরকে ছাড়ছে না। মানে কি বলবো, আমরা কোন যুগে বাস করি, আমরা কোথায় আছি? আমি জানি না বাংলাদেশের নারীরা এখনো কেন বাসায় বাড়িতে বসে রয়েছে। প্রত্যেকটা নারী কেন জেগে উঠছে না? শুধু কেন ভার্সিটির স্টুডেন্টরা আন্দোলনে নেমেছে? তারাই কেন আন্দোলন করছে? প্রত্যেকটা ঘরে ঘরে আন্দোলন সৃষ্টি করা উচিত, প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা আন্দোলন গড়ে তোলা উচিত। এটা আমাদের অধিকার, এটা আমাদের আন্দোলন, আমাদেরকে এগিয়ে যেতে হবে।
প্রতিনিয়ত আমরা পেপার খুললে, টিভি চ্যানেল দেখলে, যদিও সবগুলি আসে না, যে কয়টা নিউজ আসে সেখানেই দেখা যায়, যেমন এই যে আমি কয়েকদিন আগে কুমিল্লায় 4 বছরের শিশুকে ধর্ষণ। 4 বছরের একটা শিশু যে কিছুই বুঝে না, সেই শিশুটাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়, মেরে সিমেন্টের বস্তার ভিতরে ঢুকিয়ে রাখা হয়। ওরা কি মানুষ? চট্টগ্রামে যে নিউজটা হলো, বাবা মেয়েকে ধর্ষণ করেছে, এবং আরেকটা নিউজ যেটা হলো যে মা মারা গিয়েছে, মা মারা যাওয়ার 3 দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করেছে। কোন যুগে আমরা বাস করি? কোথায় আছি আমরা? মানে যে বাচ্চারা বাবার কাছে নিরাপদ না, ভাইয়ের কাছে, আপন ভাই বোনকে ধর্ষণ করছে, ভাইয়ের কাছে নিরাপদ না, বাবার কাছে নিরাপদ না, তাইলে মেয়েরা কোথায় নিরাপদ? আমার প্রশ্ন এখানে। বাহিরের লোকজন তো আমি বাদেই দিলাম, আজকে আমরা যদি আমাদের বাবা ভাইদের লোভ লালসায় শিকার হই, তাইলে বাহিরের লোকদের কাছে কেন হব না? একটা মেয়ের মা মারা গিয়েছে, 3 দিন হয়েছে, এটা তো মানে খুবই কষ্টজনক একটা ব্যাপার। একটা সন্তান তার মাকে হারিয়েছে, এটা সহজে ভুলার মতো না। আমার মা মারা গিয়েছে আছে 14-15 বছর হয়ে গিয়েছে, এখনও রান্না করতে গেলে, কোনো কিছু খেতে গেলে, কেনাকাটা করতে গেলে, ঘুমাতে গেলে মার অভাবটা ফিল করি। মার কথা মনে হয় যখন আমি আমার ভাইদের বাড়িতে বেড়াতে যাই, বাবার কাছে যাই, তখন আমার মাকে ফিল করি, মার অভাবটা আমি ফিল করি, যে আমার মা নাই, মা থাকলে এই হতো, মা থাকলে ওই হতো। আর একটা বাচ্চা মেয়ে, 14 বছরের একটা মেয়ে, সে তো আমাদের কাছে বাচ্চা একদম, কারণ আমার মেয়ের এজ হচ্ছে 15। আমার মেয়েকে এখনও আমরা ক্লাস 10-এ পড়ে, এখনও আমরা ওকে শিশুর মতো আদর করি, একদম বাচ্চার মতো। আমার মেয়ে সব ন্যাকামি আমরা মেনে নেই, কারণ একদম আমাদের কাছে মনে হয় আমার মেয়েটা এখনও ছোটো। সেই রকমই এই 14 বছরের মেয়েটা একটা শিশু আমাদের কাছে। সেই মেয়েটা 3 দিন হলো মাত্র মাকে হারিয়েছে। মায়ের মৃত্যুর যে শোক, সেটাই সে কাটায় উঠতে পারে নাই। সেই মেয়েটাকে বাবা প্রতিনিয়ত ধর্ষণ করত। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়ার মতো? বোরকা পরা একটি মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থ বর্ষের ছাত্রী, সেও হেনস্থায় শিকার হয়েছে। বোরকা পরা মেয়ে, তার মাত্র আমি তাকে যতটুকু দেখেছি 2টা চোখ বের হয়ে আছে আর সব ঢাকা। সেই মেয়েটাকেও ছাড়ে নাই। গত পরশু যে একটা ঘটনা ঘটেছে, হাবিবুল্লাহ বাসার কলেজের উপাধ্যক্ষ মারা গিয়েছেন, খুন হয়েছেন। মারা গিয়েছেন মানে খুন হয়েছেন। তাকে খুন করা কেন হয়েছে? একই ঘটনা, এক দম্পতি তাকে খুন করেছে। আমি তো স্যালুট জানাবো তাদেরকে, যে তারা স্পটেই মেরে ফেলেছে। এটাই করা উচিত, দর্শনকারীদেরকে এটাই করা উচিত আমার মতে। ধরবে, সাথে সাথে শেষ। এখন যেভাবে হোক, গলা টিপে হোক, ওদের প্রসঙ্গে আঘাত করেই হোক, কুবাইয়েই হোক, গুলি করে হোক, ওদেরকে সাথে সাথে মেরে ফেলতে হবে স্পটে। তাদেরকে ওইখান থেকে বাঁচানো যাবে না। কারণ এই দম্পতিটাকে এই উপাধ্যক্ষ আশ্রয় দিয়েছিল। রক্ষক যখন বক্ষক হয়, কথাটা এরকম হয়েছে যে সে ওদেরকে, ওরা আশ্রয়হীন ছিল, আশ্রয় দিছে, ওই মেয়েটাকেই সে দর্শন করতে চাইছে। তার মানে বোঝা গেল যে সে আশ্রয় দিছে একটা কারণে। সে চিন্তা করছে যে ওরা গরিব, ওদের কিছুই নেই, ওদেরকে এখন আশ্রয়হীন, ওদেরকে আশ্রয় দিলে আমি ওকে ভোগ করতে পারবো, সেই জন্য দিছে। এবং মানুষ কতটা নরপিচাস হইলে এই কাজটা করে, যায় তার হাজব্যান্ডের সামনে মেয়েটাকে দর্শন করতে গিয়েছে। হাজব্যান্ড তাকে টেনে হিসড়েও মেয়ের উপর থেকে সরাতে পারছিল না, তখন সে বাধ্য হয়ে বটি নিয়ে তাকে কুবিয়েছে। তাকে যে কেন ওই দম্পতিকে মানে জেল হাজতে দেওয়া হয়েছে আমি বুঝতেছি না। মানে ওদেরকে তো পুরস্কার ঘোষণা করা উচিত। বর্তমান পরিস্থিতিতে ওই দম্পতিকে পুরস্কার ঘোষণা করা উচিত, যেহেতু তারা দর্শনকারীকে একদম স্পটেই মেরে ফেলছে কুবাই।
এটাই করা উচিত। আমি আসি ওই নারীর কথায় যে বলেছিল, তাকে আপনারা সবাই চিনেন, মানে পরিচিত, এই জন্য আমি নামটা বলতেছি না, যে বলেছিল শিক্ষিতদের মধ্যে এটা হয় না। তাইলে এই যে হাবিবুল্লাহ বাশারের যে উপাধ্যক্ষ, উনি কি অশিক্ষিত ছিল? এই প্রশ্নের জবাবটা কি উনি দিতে পারবে? উনি অশিক্ষিত ছিল। প্রতিনিয়ত যে এই যে লক্ষ লক্ষ নারী, শিশু, বৃদ্ধ দর্শন হচ্ছে, হ্যাঁ, সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে বিচারহীনতার কারণ। মানে সঠিকভাবে বাংলাদেশে কোনো বিচার হচ্ছে না। শুধু বাংলাদেশে না, কিছুদিন আগে ওপার বাংলায় যে ঘটনাটা ঘটেছে অভয়াকে নিয়ে, কি ওই ঘটনা কেন ঘটলো? ওপার বাংলায়ও কিন্তু অনেক ঘটনা এরকম ঘটেছে, অভয়াটা সামনে আসছে। সবগুলি কি সামনে আসে না। তো এগুলির কারণটা কি? বিচারহীনতার কারণ। সঠিক বিচার করা হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। যেহেতু আসিয়া মারা গিয়েছে, এখন তো দর্শনকারীদেরকে জেল হাজতে রাখার কোনো মানেই হয় না। তাদেরকে জনতার সামনে খোলা আকাশের নিচে ফাঁসি দেওয়া হোক, সবার সম্মুখে, যাতে ওদেরকে দেখে সব শিক্ষা হয়, সবাই ভয় পায়। আজ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফাঁসি, দর্শনকারীদের ফাঁসি দেওয়া হয়েছে? কয়টা দর্শনকারীদের বিচার হয়েছে আমাকে বলতে পারবেন? বড়লোক যারা, পয়সাওয়ালা যারা, তারা টাকা দিয়ে বের হয়ে গিয়েছে, প্রশাসন তারা কিনে নিয়েছে, তাই না? আর আসিয়ার মতো ফ্যামিলির যারা, তারা হচ্ছে ফেসে গেছে। তারপরেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার বিচার হবে হবে বলে বছরের পর বছর পার করে দিচ্ছে, বিচার হচ্ছে না। কোনো না কোনোভাবে তারা বের হয়ে আসছে এবং বের হয়ে আবার একই কাজ করছে। বর্তমানে ছেঁচড়া চোর আছে না, ছেঁচড়া চোর, হাইজাকার যারা আমরা বলি, সেম একই রকম হয়ে গেছে দর্শনকারীরা। তারা যখন তখন যেখানে খুশি সেখানে, যতটুকু 3 বছর নাই, 4 বছর নাই, 6 বছর নাই, 8 বছর নাই, যাকে পাচ্ছে, এমনকি বুড়ি তাদেরকেও নিয়ে দর্শন করছে। তাদের কাছে বয়সটা কোনো ম্যাটার না, একটা নারী হলেই হয়েছে। এখন আমার আদালতে দর্শনকারীর বিচার হচ্ছে, প্রথমত তাকে খোলা আকাশের নিচে জনতার সম্মুখে উলঙ্গ করে তার পুরুষাঙ্গ কেটে দেওয়া, তারপর তাকে ফাঁসিতে ঝুলানো সবার সম্মুখে, এবং জনগণকে দিয়েই ফাঁসিটা দেওয়া হোক। এইরকম 1টা 2টা 4টা 5টা, এরকম আপনারা, বেশি লাগবে না, 10টা ফাঁসি যদি প্রশাসন কার্যকর করে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ কলকাতা থেকে দর্শনকারীরা সব উধাও হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। এবং তারা সম্মান করতে শিখবে নারীদেরকে, নারী জাতিকে। এবং নারী জাতি যে তাদের ভোগ্যপণ্য না, সম্মানিত ব্যক্তি তারা, সেটা তারা শিখে যাবে এবং তারা বুঝবে। এখন তারা আমাদেরকে কি, দর্শনকারীরা কি ভাবতেছে? দর্শনকারীরা ভাবতেছে আমরা অসহায়, নারীরা অসহায়, নারীদের কোনো ক্ষমতা নেই, একজন পুরুষের কাছে একজন নারী তো কিছুই না, কিছুই পারতেছে না, তাদের এনার্জি কম, তাদের শক্তি কম, প্রতিকার করতে পারে না, লোক লজ্জার ভয়েও অনেকেই করে না। কাজেই হচ্ছে তারা যা খুশি তা করতে পারবে, যখন যেরকম ইচ্ছা তাদেরকে ব্যবহার করতে পারবে, সেটা উঠে যাবে। অন্তত এই শাস্তির মাধ্যমে সেটা উঠে যাবে। আমি সারা বাংলার নারীদেরকে ডাক দিচ্ছি, সবাই জেগে উঠো, সবাই আন্দোলনে নেমে যাও। তোমরা এখনো কেন ঘরে বসে আছো? আজকে আসিয়া গেছে, কালকে তোমার আসিয়া যাবে। তোমার ঘরে যে আসিয়া রয়েছে সেই আসিয়া যাবে। আজকে রোজার মধ্যে আসিয়ার মার আর্তনাদ আহাজারি, আসিয়ার বোনের আর্তনাদ আহাজারি, হয়তো কালকে আমি আর্তনাদ করতে পারি, আল্লাহ না করুক। কাজে আমাদের সবার উচিত এক যুগে সবাই আন্দোলনে নামা, আন্দোলন করা এবং দর্শনকারীদের ফাঁসি কার্যকারিত করা।
এই ভিডিওটা যখন আমি করছি তখন বাজে 4টা। এখন আমার কিচেনে থাকার কথা, ইফতারের সময় হয়ে যায়, কাজে আমি এখন গিয়ে ইফতারের আয়োজনগুলি করার কথা এবং রাতে রান্না করার কথা। সেই জায়গায় আমি সব কিছু অফ করে দিয়ে এই ভিডিওটা করছি এবং এই আসিয়াকে নিয়ে আসি। মানে সারাক্ষণে আমার কাছে এই মেয়ের কথা খালি মনে হচ্ছে যে মেয়েটা কত কষ্ট পেয়ে মারা গেছে। যখন দর্শনকারীরা ওর সাথে এই অন্যায়গুলি করছিল তখন মেয়েটার কতটুকু কষ্ট হয়েছে এবং এখন ওর মার অবস্থা কি, বাবা অসুস্থ একজন বাবা, সেই বাবার বর্তমান অবস্থাটা কি। এমন একটা নিউজ আমি দেখেছিলাম যে একটা 6 বছরের মেয়ে ধর্ষিত হয়েছিল। তার বাবা যখন খবর পেয়েছিল, সন্ধ্যায় খবরটা পেয়েছিল, সারা রাত সে অসুস্থ হয়ে পড়েছিল, অসুস্থ বলে চটপট করছে, সকালবেলা সে মারা গিয়েছে মেয়ের ধর্ষণের কথা শুনে। কতটুকু কষ্টে, কতটুকু দুঃখে বাবা মারা গিয়েছে বলেন আমাকে। এটা কি আপনারা বলবেন আল্লাহ যেভাবে মৃত্যু লিখে রাখছে সেইভাবেই মারা গেছে? বলেন, এটা কি বলবেন আপনারা? সমাজটাকে কবে এই কলুষিত মুক্ত হবে? সমাজটাকে কবে এই নরপিশাচদের হাত থেকে রক্ষা করবেন? দেশটাকে কবে নরপিশাচদের হাত থেকে রক্ষা করব? যেহেতু আজকে রোজার দিন, নামাজ রয়েছে, আসরের নামাজ রয়েছে, তাই আমি এখানে আজকে শেষ করছি। পরিশেষে আমি সকল নারীদের, বাংলার সকল নারীদের উদ্দেশ্যে আবারও বলছি, সব নারীরা জেগে ওঠো, সবাই একযোগে জেগে ওঠো, নিজেদের রক্ষার এবং নিজেদের মেয়েদের রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলো। ভয় নেই, কাকে ভয় পাবা? একমাত্র আল্লাহ ছাড়া, আমরা মুসলিম, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাবো না। আমরা এগিয়ে যাব, আমাদের আন্দোলন চলবে, আন্দোলন করে এগিয়ে যাব। আসিয়া, হাজার লক্ষ লক্ষ আসিয়ার প্রাণ বাঁচাবো, লক্ষ লক্ষ আসিয়াদেরকে রক্ষা করব এবং দর্শনকারীদেরকে শাস্তি দিব এবং দেশকে দর্শনকারীদের হাত থেকে মুক্ত করব। সকল নারীদেরকে দর্শনকারীদের হাত থেকে মুক্ত করব এবং দর্শনদেরকে মাটি চাপা দিয়ে দিব। আল্লাহ হাফেজ।